আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা হাসান। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সাভার, গাজীপুর ও আশুলিয়া এলাকার সব বন্ধ পোশাক কারখানা খুলে দেওয়া হয়েছে। সকাল থেকে কাজে যোগ দিয়েছে কারখানার শ্রমিকরা। শিল্পাঞ্চলে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে সেনা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিজিএমইএ জানিয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি শ্রমিক নেতা ও স্থানীয় রাজনীতিবিদদের কাছ থেকে আশ্বাস পাওয়ার পর গতকাল শুক্রবার এক বৈঠকে কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। এর আগে 2 সপ্তাহ ধরে গাজীপুর ও আশুলিয়ায় ওষুধ ও তৈরি পোশাক শিল্পে শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটে। বকেয়া আদায়, বেতন বৃদ্ধি, ছাঁটাই বন্ধ করা সহ নানা দাবিতে কারখানার সামনে অবস্থান ও রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। পোশাক কারখানা খুলে দেওয়ার বিষয়ে জানাতে সাভারের হেমায়তপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়া, পোশাক কারখানা কার্যক্রম শুরুর পর এলাকার পরিস্থিতি এখন কেমন দেখছেন? নাবিলা, এই মুহূর্তে আছি আমি সাভারের হেমায়তপুর এলাকায়। এখানে আমরা যেটি দেখছি যে সাভারের এই অঞ্চলটিতে শিল্পাঞ্চলের যে পরিবেশ, সে পরিবেশ অত্যন্ত শান্ত এবং শান্ত পরিস্থিতি বিরাজ করছে। এছাড়া আমরা যেটি দেখেছি, শুনেছি এবং আমরা শিল্প পুলিশের যিনি ঢাকা সাভার অঞ্চলের এসপি, ওনার সাথে কথা বলছি সারার সাহেব। উনি যেটি জানিয়েছেন যে আসলে শিল্পাঞ্চলে এখনো শান্ত পরিস্থিতি বিরাজ করছে, তবে তিনি যেটি জানিয়েছেন শিল্পাঞ্চলে 13টি শিল্প গার্মেন্টস ছুটি ঘোষণা করা হয়েছে এবং এ ব্যাপারে তিনি যেটি বলেছেন যে শিল্পাঞ্চলে যে শ্রমিক রয়েছে, শিল্প কারখানাগুলোর শ্রমিকদের সাথে মালিকদের বেশ কয়েকটি ব্যাপারে আলাপ আলোচনা চলছিল এবং সেটি হয়তো তাদের মধ্যে আলাপ আলোচনার পরবর্তীতে তারা মীমাংসা করতে পারবেন। তবে এই পরিস্থিতিতে যেটি উনি জানিয়েছেন যে শিল্পাঞ্চলের পরিস্থিতি শান্ত রয়েছে। আমরা যেটি দেখেছি যে সকাল থেকে আশুলিয়ার বিভিন্ন এলাকাতে বিজিবি কাজ করছেন, এছাড়া পুলিশ কাজ করছেন, শিল্প পুলিশ এবং আমরা যেটি দেখেছি সেনাবাহিনী কাজ করছেন এবং তারা টহল দিচ্ছেন যেন শিল্পাঞ্চলের পরিস্থিতিকে শান্ত রাখা যায়। তো সব মিলে আমরা বলতে পারি যে সাভার এবং ধামরাইয়ের শিল্পাঞ্চলের পরিস্থিতি শান্ত রয়েছে। আশুলিয়াতে 2-1টি গার্মেন্টস ছুটি ঘোষণা করা হলেও এখনো পর্যন্ত পরিস্থিতি শান্ত রয়েছে। নাবিলা, ধন্যবাদ আপনাকে। গণভবন পরিদর্শনে গেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। যারা গুম হয়েছে তাদের তালিকা থাকবে এবং যাদের বিচার বহির্ভূত হত্যা হয়েছে, এই সকল বিষয়গুলোর একটা রিপ্রেজেন্টেশন থাকবে এবং যেখানে আমরা সিদ্ধান্ত নিচ্ছি এই যে স্থাপত্যটা এখন ভগ্নাবশেষ অবস্থায় আছে সেটিকে সর্বোচ্চ সেই অবস্থায় রেখেই আমরা এই জাদুঘরটি করা হবে এবং এখানে কিছু ডিজিটাল রিপ্রেজেন্টেশনও থাকবে। আমরা এই ভগ্নাবশেষগুলো রেখেই আমরা কিছু ডিজিটাল কার্যক্রমের মাধ্যমে জাদুঘরটি থাকবে এবং পুরো 16 বছরের আমরা একটা চিত্র সেখানে তুলে ধরার চেষ্টা করব। আচ্ছা, আপনারা যে পরিষদে আলোচনা করেছিলেন, উপদেষ্টা পরিষদে এই কথাটি উঠেছিল কিনা যে আসলে যারা পরবর্তী সরকার প্রধান যিনি হবেন তার বাসভবনটা কোথায় হবে, সেক্ষেত্রে সেই সিদ্ধান্ত কিছু হয়েছে কিনা? আচ্ছা, যেহেতু এটা প্রধান দেখলেন, আজকে কি পরিস্থিতি দেখলেন এটাও বলবেন। ওইটা তো পরের আলোচনা। হ্যাঁ, পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবন বিষয়ে সেটা পরবর্তীতে আলোচনা হবে। এখন আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি যেখানে আছেন যমুনাতে, তিনি সেখানেই থাকবেন। আর যেটা বললেন যে এখন যে অবস্থা, এখন আমরা ভিতরে দেখতে পেয়েছি যে এখানে প্রচুর দেওয়াল লিখন আছে, গ্রাফিতি আছে। যারা সেদিন এসেছিলেন, স্টুডেন্টরা এসেছিলেন, তারা তাদের ক্ষোভ প্রকাশ করেছেন এবং এখানে অনেকে কিছু ফার্নিচার, আসবাবপত্র যেগুলো লুটপাট হয়েছিল সেগুলো কিন্তু মানুষ আবার রেখে গেছে, সেগুলোও সংরক্ষণ করা হয়েছে এবং ভাঙচুর রয়েছে। মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ পুরা বিল্ডিংটার চারিদিকে আসলে ছড়িয়ে রয়েছে।
আমরা চেষ্টা করব সেই ক্ষোভগুলোকে যথাসম্ভব ইনটেক্ট রেখেই জাদুঘরের কার্যক্রমটা করা। আরেকটা জিনিস জানবার ছিল আমার, সেটা হচ্ছে যে ধরেন এটা তো এত বছর ধরে প্রধানমন্ত্রীর আবাস হিসেবে ছিল, অনেক প্রধানমন্ত্রী ছিলেন, সেই হিসেবে কোনো ঐতিহাসিক নিদর্শনকে মনে হচ্ছে সেটাও রক্ষা করা দরকার। এই 1 টাকা দিয়ে তো মালিকানা নিয়ে নেওয়া হয়েছিল না? 1 টাকা দিয়ে কি মালিকানা নেওয়া হয়েছিল? জনগণের ছিল কতখানি? আমরা জনগণের জন্য এটা উন্মুক্ত করার চিন্তা করছি। না না, সেটা তো আমি বললাম যে ঐতিহাসিক কোনো অন্য কোনো নিদর্শন আছে কিনা অন্য কোনো সময়ে। আমার একটু সংকট বিষয় ছিল যে আসলে আমাদের আপনারা যেটা বললেন যে দীর্ঘ 16 বছরের পুঞ্জীভূত ক্ষোভ থেকেই কিন্তু এই বাংলাদেশের এবং জনগণের মালিকানা কিন্তু কেড়ে নেওয়া হয়েছিল, যেটা বাস্তবতা। এখন বিষয়টা হলো যে এই আন্দোলনে ছাত্র জনতার অভ্যুত্থানে আমাদের এখনও যে পরিমাণ ছাত্র জনতা বিভিন্ন হাসপাতালে, কারো হাত নাই, কারো পা নাই, কারো দুটো চোখ গিয়েছে, এবং সব মানে কিশোর পার হয়নি, একটা বাচ্চা আমার পছন্দ দাঁড়িয়ে যাচ্ছে এইসব কথা বলতে গিয়ে। এখন এদের বিষয়ে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারগুলো তো আমাদের রাষ্ট্রের দায়িত্ব নিতেই হবে। পাশাপাশি এই যে পরিবারগুলা এবং এইটা সুষ্ঠু একটা পরিসংখ্যান আপনারা এবং সুষ্ঠুভাবে সমস্ত সারা দেশ থেকে তথ্যগুলো কালেকশন করছেন কিনা, এবং তাদের এই মুহূর্তে অনেকেরই দেখা যাচ্ছে বিদেশে চিকিৎসার জন্য প্রয়োজন, নিলে হয়তো তার চোখটা ভালো হয়ে যেতে পারে, এরকম মানে আপনাদের কঠোরভাবে মানে খুব গভীরভাবে এগুলো ব্যবস্থা হচ্ছেন কিনা যদি বলেন, কারণ অনেককে আমি নিউজ করতে আমরা খারাপ অবস্থা। এই মাসেই আমরা কিন্তু শহীদ পরিবার যতটুকু পর্যন্ত আমরা তালিকা করেছি, তালিকা প্রায় শেষের দিকে, এবং সেই শহীদ পরিবারদের নিয়ে আমরা এই মাসে একটি স্মরণ সভার আয়োজন করবো বেশ বড় করে আর কি। এবং সেখানে মূলত ফাউন্ডেশনের যে আমরা কার্যক্রমটি চলছে সেটির ঘোষণা হবে, এবং আমাদের যেই আহতদের ব্যাপারে এবং শহীদ পরিবারদের ব্যাপারে যে কমিটমেন্টগুলো আর্থিক এবং অন্যান্য প্রতিশ্রুতিগুলো সেখান থেকে দেওয়া হবে, এবং যে তালিকাটিও সেখান থেকে আমরা ঘোষণা করব। এটা এই মাসের মধ্যেই হবে। মাননীয় উপদেষ্টা আজিজুর রহমান স্যারের কাছে কিন্তু জানতে চাই, আপনি একেবারে মানবাধিকার নিয়ে নানা ধরনের কাজ করেছেন। আমরা সাম্প্রতিক সময়ে যেগুলো দেখছি আসলে বিভিন্ন জায়গায়, আমরা গতকালকে দেখলাম যে কিছু মাজারে হামলা হয়েছে, ভাঙা হচ্ছে, হ্যাঁ, তারপরে কিছু শিক্ষকদেরকে যেভাবে নিপীড়ন করা হচ্ছে। তো আপনি একজন মানবাধিকার কর্মী ছিলেন, এখন একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছেন, পাশাপাশি এই উপদেষ্টা মণ্ডলীর মধ্যে অনেকেই মানবাধিকার কর্মী রয়েছেন। সেই জায়গাগুলোতে আসলে কী ধরনের ব্যবস্থা আপনারা নিচ্ছেন? কারণ এই আন্দোলনটা হয়েছিল মানুষের মানবাধিকার রক্ষা করার জন্য, সেখানে কি এই মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিনা? আমরা এই ব্যাপারে খুব সিরিয়াসলি দেখছি। আমরা এই ধরনের ঘটনা যেন না ঘটে সেটার জন্য উদ্যোগ নিচ্ছি, এবং বারে বারেই আমরা এই ব্যাপারে আমাদের নিজেদের পক্ষ থেকে যতদূর এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ডিপ্লয় করে কাজ করা যায় সেটা চেষ্টা করছি। আমরা এটা একেবারেই গ্রহণযোগ্য না, এটা বারে বারে বলেছি। আমরা এর বিরুদ্ধে প্রথম দিন থেকে এটা অবস্থান নিয়েছি। আমরা বারে বারে বলেছি আমাদের প্রতি যে আচরণ করা হয়েছিল ফ্যাসিবাদী শাসকের পক্ষ থেকে, আমরা কোনোভাবেই সেই ধরনের আচরণ যেন কারো প্রতি না হয় সেটা এনশিওর করব। দর্শক, এতক্ষণ গণভবন থেকে উপদেষ্টাদের বক্তব্যের অংশবিশেষ দেখছিলাম। জাতিসংঘের সাধারণ অধিবেশনে চলাকালীন সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাইড লাইনে বৈঠক করতে চান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা জানান ডক্টর ইউনূস। এ সময় দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার সব সদস্য রাষ্ট্রের সরকার প্রধানদের একত্রে করে ছবি তোলার চেষ্টা চালাবেন বলেও জানান তিনি। আগামী 10 সেপ্টেম্বর মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘের 79তম সাধারণ অধিবেশন শুরু হতে যাচ্ছে। জাতিসংঘের দেয়া বক্তাদের প্রাথমিক তালিকা অনুযায়ী 26 সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে বক্তব্য রাখার কথা রয়েছে মোদির। হঠাৎ করে রাজধানী সহ দেশের বিভিন্ন শহরে অ্যাডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রকোপ বাড়ছে। ডেঙ্গুর সংক্রমণ জুলাই মাসের তুলনায় আগস্টে দ্বিগুণের বেশি বেড়েছে। অন্যদিকে এবার মৃত্যুহার এখন পর্যন্ত গত বছরের চেয়ে বেশ খানিকটা বেশি। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, সংশ্লিষ্টরা ছাড়াও ব্যক্তি পর্যায়ে সচেতনতার পাশাপাশি অ্যাডিস নিধনে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। বৃষ্টিপাত, আর্দ্রতা, তাপমাত্রা, অ্যাডিস মশার ঘনত্ব অনুযায়ী চলতি মাস সেপ্টেম্বরে ডেঙ্গুর সর্বোচ্চ প্রকোপ থাকতে পারে বলে মনে করছেন কীটতত্ত্ববিদ ও সংক্রমণ বিশেষজ্ঞরা। জ্বর থাকতে আমি যদি একটু ওষুধ খাই সেক্ষেত্রে দেখা যেত যে 4-5 ঘন্টা একটু জ্বর কম থাকে, আবার
104 ডিগ্রি করে জ্বর থাকতো। দিন ধরে জ্বর, শরীর ব্যথা, বমি হয়েছে অনেকবার, আর এখানে চিকিৎসা ভালো লেগেছে। ক্লাসিক্যাল ডেঙ্গুতে যেরকম প্রেজেন্টেশন নিয়ে আসে তার বাইরেও আমরা দেখা গেছে কিছু বেশ খারাপ রোগী পেয়েছি, কিন্তু এই বছর আমরা দেখছি যে খারাপ রোগীর সংখ্যা তুলনামূলক কম। বেশিরভাগই ক্লাসিক্যাল ডেঙ্গু নিয়ে প্রেজেন্ট করছে, তারা জ্বর, মাথা ব্যথা, বমি, পাতলা পায়খানা নিয়ে, এবং চিকিৎসা নিয়ে ভালো হয়েই বেশিরভাগ চলে যাচ্ছে। যে এখন ডেঙ্গু রোগী আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। আমাদের এই হাসপাতাল ডেঙ্গু ডেডিকেটেড হিসাবে আমরা গত বছরে আমরা চিকিৎসা দিয়েছি, এবং বর্তমান যেই পরিস্থিতি আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত আছি। আমাদের হাসপাতাল ডেঙ্গু ডেডিকেটেড হিসাবে রেডি আছে। পরিবহন খাতে চাঁদাবাজি অনেকটা কমলেও সেই অনুযায়ী নিত্যপণ্যের দাম কমেনি, বিশেষ করে সবজি ও মাছের দাম। বিক্রেতারা বলছেন, আওয়ামী সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিলে পরিবহনের চাঁদা নেওয়া কমে। শিক্ষার্থী ও বিভিন্ন সংস্থার বাজার তদারকির কারণে দাম কিছুটা কমে। এখনও কোনো তদারকি না থাকায় পণ্যের বাড়তি দামের প্রবণতা আছে। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় বন্যার কারণে সবজির দাম কমছে না। 50 টাকার উপর বেশিরভাগ সবজির দাম। পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 টাকা কেজি, আলু 60 টাকা, করলা 80 টাকা, বেগুন 100 টাকা, পটল 50 টাকা কেজি, টমেটো 160 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি গত সপ্তাহের থেকে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 180 টাকা কেজিতে। যেমন কৃষক থেকে মেলাররা নিত, দামটা কম থাকতো, আমরা আশাবাদী ছিলাম দাম কমবে। সিজন আসলে আরো দাম উল্টা বাড়ে। এটি গ্রেড আছে, ফেসবুকে কয় ছোট মাছ এটি 300-400 গ্রাম, ওগুলা 1 কেজি ওজনের মাছের রেট 1500 টাকা। এই মাছটা ধরেন হয়তো এর আগে 700 টাকা ছিল, সেটা এখন 600 টাকা যাচ্ছে। এখন এই 100 টাকার গ্যাপকে যদি আপনি বলেন যে অনেক কমে গেছে, সেটা আপনি বলতে পারেন, কিন্তু অ্যাকচুয়ালি এটা কি আসলে সবাই কিনা সাধ্যের মধ্যে আছে? কমে এসেছে বন্যার পানি, তবে কিছু এলাকায় পানি ধীর গতিতে কমায় স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফেনীর দাগনভূঞাতে পানি কমছে ধীর গতিতে। স্থানীয়দের অভিযোগ, দাদনার খালের কারণে দীর্ঘদিন ধরে পানিবন্দী আছেন মানুষ। এছাড়া মুসাপুর স্লুইস গেট দিয়ে সাগরের জোয়ারের পানি সহজে লোকালয়ে ঢুকে দুর্ভোগ বাড়িয়েছে। পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন শিশু, নারী সহ বিভিন্ন বয়সের মানুষ। আর্থিক সমস্যার কারণে অনেকেই বাড়িঘর মেরামত করতে পারছে না। কুমিল্লায় ভয়াবহ বন্যায় প্রায় 1100 কিলোমিটার পাকা সড়কের ক্ষতি হয়েছে বলে জানায় এলজিডি ও জনপদ বিভাগ। এই জেলার 17টি উপজেলার মধ্যে 14টি উপজেলা বন্যার পানিতে প্লাবিত হয়েছে। নোয়াখালীর সেনবাগ, সদর পূর্বাঞ্চল, কবিরহাটে স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী এখনও 14.5 লাখ মানুষ পানিবন্দী রয়েছে। স্থানীয়দের অভিযোগ, পানি নিষ্কাশনের জলাধার, খাল, বিল ভরাট হয়ে যাওয়ায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। লক্ষ্মীপুরে বন্যার ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে সরকারি বেসরকারি সহায়তা চেয়েছেন ক্ষতিগ্রস্তরা। বন্যা দুর্গত এলাকার পরিস্থিতি জানাচ্ছেন লক্ষ্মীপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী পলাশ সাহা। পলাশ, পানি কমে যাওয়ার পর এলাকার পরিস্থিতি এখন কেমন দেখছেন এবং ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানাবেন। নাবিলা, আপনি যেমনটি জানাচ্ছিলেন, লক্ষ্মীপুরে কিন্তু বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। ধীরে ধীরে বিভিন্ন এলাকার যে পানি সেগুলো ধীরগতিতে কমতে শুরু করেছে। ইতিমধ্যে কিন্তু অনেক এলাকার যে পানি সেগুলো পুরোপুরি কমে গেছে, এবং এই পানি কমে যাওয়ার আশ্রয়কেন্দ্রে যারা আশ্রয় নিয়েছিল তারা কিন্তু ইতিমধ্যে তাদের যে বাসাবাড়িতে তারা ফিরে যেতে শুরু করেছেন। তবে দীর্ঘদিন পানির নিচে থাকা এখানকার যে গ্রামীণ সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোর বেহাল অবস্থা হয়ে পড়েছে, এবং দীর্ঘদিন পানি ঢুকে পড়ায় বসতবাড়িতে স্থানীয় যারা রয়েছেন তাদের যে আসবাবপত্র সেগুলো অনেক যে নষ্ট হয়ে গেছে। এছাড়াও কিন্তু এসব এলাকাতে বিশুদ্ধ পানির সংকট, খাদ্য সংকট সহ পয় নিষ্কাশন ব্যবস্থা নিয়ে স্থানীয় যারা রয়েছে তারা কিন্তু চরম ভোগান্তির মধ্যে রয়েছেন, এবং এসব এলাকাতে কিন্তু পানিবাহিত যে রোগ সে রোগেরও প্রকোপ দেখা দিয়েছে। গত 3 দিনে প্রায় কয়েকশো রোগী লক্ষ্মীপুর সদর হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকের যে ডায়রিয়া ওয়ার্ড রয়েছে সেখানে কয়েকশো রোগী ভর্তি হয়েছে, এবং হঠাৎ করে রোগীর চাপ বেড়ে যাওয়ার কারণে কিন্তু ডাক্তার এবং চিকিৎসা সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদেরও কিন্তু সেবা দিতে হিমশিম খাচ্ছেন। এছাড়াও আমি এখানকার যে জেলা প্রশাসক রয়েছে সেই জেলা প্রশাসকের সাথে আমি কথা বলেছি। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে আসলে লক্ষ্মীপুরে যে ভুলুয়া নদী রয়েছে এবং যে রহমতখালী খাল রয়েছে সে খাল এবং নদীর যে বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে যে পানি ধীরগতিতে নামছে, এতে দীর্ঘস্থায়ী হচ্ছে বন্যা। তবে তিনি আমায় জানিয়েছেন যে এই ধরনের অবৈধ দখল এবং যে স্থাপনা রয়েছে, অবৈধ মাছের ঘের রয়েছে, বাঁধ রয়েছে, সেগুলো অপসারণে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন সম্মিলিতভাবে কাজ করছেন। নাবিলা, ধন্যবাদ আপনাকে।
মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল থেকে 24141 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।